নমস্কার, কেমন আছেন সবাই? আমি লোপামুদ্রা আবার এসে গেছি আপনাদের অল্প স্বল্প গল্প শোনাবো বলে। আজ আপনাদের যার গল্প পড়ে শোনাবো তার ছদ্মনাম পরশুরাম, প্রকৃত নাম রাজশেখর বসু। জন্ম 16ই মার্চ 1880 সালে এবং 1960 সালের 27শে এপ্রিল রাজশেখর বসুর জীবনাবসান হয়। আজ 25শে এপ্রিল, তাই তাঁকেই স্মরণ করা তাঁরই সৃষ্টি দিয়ে। 12 বছর বয়স পর্যন্ত যে ছেলেটি বাংলা বলতেই পারত না, সে কলকাতায় এসে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা শেষ করে বেঙ্গল কেমিক্যালে চাকরি করতে গিয়ে কি করে একজন সফল সাহিত্যিক হয়ে উঠতে পারেন, সত্যিই তা এক আশ্চর্যের ব্যাপার। রাজশেখর বসুর প্রকাশিত 100টি গল্পই তিনি লিখেছেন পরশুরাম এই ছদ্মনামে। আর স্বনামে প্রকাশিত 10টি গ্রন্থের মধ্যে চলন্তিকা অভিধান, রামায়ণ, মহাভারত, কালিদাসের মেঘদূত, হিতোপদেশের গল্প উল্লেখযোগ্য। যাকে বলে ইন্টেলেকচুয়াল লাফটার, তাই আমরা খানিক পরিমাণে পেয়ে থাকি পরশুরামের লেখায়। নিজের মনের আনন্দে কলম চালাতে গিয়ে যেসব চরিত্রে অসঙ্গতি লক্ষ্য করেছেন তিনি মোড়কে মুড়ে তাই পরিবেশন করেছেন। এমন হয় কি না সে প্রশ্ন অবান্তর, আনন্দই আসল পাওনা। শুরু করছি আজকের গল্প, চিকিৎসা সংকট। সন্ধ্যা হব নন্দবাবু হক সাহেবের বাজার হইতে ট্রামে বাড়ি ফিরিতেছেন। বিডেন স্ট্রিট পার হইয়া গাড়ি আস্তে আস্তে চলিতে লাগিল। সম্মুখে গরুর গাড়ি, আর একটু গেলেই নন্দবাবুর বাড়ির মোড়। এমন সময় দেখিলেন পাশের একটি গলি হইতে তার বন্ধু বঙ্কু বাহির হইতেছেন। নন্দবাবু উৎফুল্ল হইয়া ডাকিলেন, দাঁড়াও হে বন্ধু, আমি নামছি। নন্দর দুবগলে 2 বান্ডিল। ব্যস্ত হইয়া চলন্ত গাড়ি হইতে যেমন নামিবেন, অমনি কোঁচায় পা বাঁধিয়া নিচে করিয়া গেলেন। গাড়িতে একটা শোরগোল উঠিলে এবং ঘ্যাচাং করিয়া গাড়ি থামিল। জন কতক যাত্রী নামিয়া নন্দকে ধরিয়া তুলিলেন। যারা গাড়ির মধ্যে ছিলেন তারা গলা বাড়াইয়া নানা প্রকারের সমবেদনা জানাইতে লাগিলেন। আহা হা, বড্ড লেগেছে, তোরা গরম দুধ পিলা দো। দুটো পাই কি কাটা গেছে? একজন সিদ্ধান্ত করিল মৃগী, আর একজন বলিল ভিড়মি, কেউ বলিল মাতাল, কেউ বলিল বাঙাল, কেউ বলিল পাড়া গেয়ে ভূত। বাস্তবিক নন্দবাবুর মোটেই আঘাত লাগে নাই, কিন্তু কে তা শোনে? লাগেনি কি মশাই? খুব লেগেছে। 2 মাসের ধাক্কা, বাড়ি গিয়ে টের পাবেন। নন্দ বারবার করজোরে নিবেদন করিলেন যে প্রকৃতই কিছুমাত্র চোট লাগে নাই। একজন বৃদ্ধ ভদ্রলোক বলিলেন, আরে মোলো, ভালো করলে মন্দ হয়। স্পষ্ট দেখলুম লেগেছে, তবু বলে লাগেনি। এমন সময় বঙ্কুবাবু আসিয়া পড়ায় নন্দবাবু পরিত্রাণ পাইলেন। মনক্ষুণ্ণ যাত্রীগণ সহ ট্রাম গাড়িও ছাড়িয়া গেল। বঙ্কু বলিলেন, মাথাটা হঠাৎ ঘুরে গিয়েছিল আর কি। যা হোক, বাড়ির পথটুকু আর হেঁটে গিয়ে কাজ নেই। এই রিক্সো নন্দবাবুকে আস্তে আস্তে লইয়া গেল। বঙ্কু পিছনে হাঁটিয়া চলিলেন। নন্দবাবুর বয়স 40, শ্যামবর্ণ, মেটে গোলগাল চেহারা। তাহার পিতা পশ্চিমে কমিসারিয়েট চাকরি করিয়া বিস্তর টাকা উপার্জন করিয়াছিলেন এবং মৃত্যুকালে একমাত্র সন্তান নন্দর জন্য কলিকাতায় একটি বড় বাড়ি, বিস্তর আসবাব এবং মস্ত একগোছা কোম্পানির কাগজ রাখিয়া যান। নন্দর বিবাহ অল্প বয়সেই হইয়াছিল, কিন্তু 1 বৎসর পরেই তিনি বিপত্নীক হন এবং তারপর আর বিবাহ করেন নাই। মাতা বহুদিন মৃতা। বাড়িতে একমাত্র স্ত্রীলোক এক বৃদ্ধা পিসি। তিনি ঠাকুর সেবা লইয়া বিব্রত।
সংসারের কাজ কি চাকররাই দেখে। নন্দবাবুর দ্বিতীয়বার বিবাহ করিতে আপত্তি নাই, কিন্তু এ পর্যন্ত তাহা হইয়া উঠে নাই। প্রধান কারণ আলস্য। থিয়েটার, সিনেমা, ফুটবল ম্যাচ, রেস এবং বন্ধুবর্গের সংসর্গ, ইহাতে নির্বিবাদে দিন কাটিয়া যায়। বিবাহের ফুরসত কোথা? তারপরে ক্রমেই বয়স বাড়িয়া যাইতেছে, আর এখন না করাই ভালো। মোটের ওপর নন্দ নিরীহ গোবেচারা, অল্পভাষী, উদ্যমহীন, আরামপ্রিয় লোক। নন্দবাবুর বাড়ির নিচে সুবৃহৎ ঘরে সান্ধ্য আড্ডা বসিয়াছে। নন্দ আজ কিছু ক্লান্ত বোধ করিতেছেন, সেজন্য বালাপোষ গায়ে দিয়া লম্বা হইয়া শুইয়া আছেন। বন্ধুগণের চা ও পাঁপড় ভাজা শেষ হইয়াছে, এখন পান, সিগারেট ও গল্প চলিতেছে। গুপিবাবু বলিলেন, শরীরের ওপর এত অযত্ন করো না নন্দ। এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। মাথাটি ঘোরেনি, কেবল কোঁচার কাপড় বেঁধে। আরে না না, ঘুরেছিল বই কি, শরীরটা কাহিল হয়েছে। এই তো কাছাকাছি ডাক্তার তরফদার রয়েছেন, অত বড় ফিজিশিয়ান আর শহরে পাবে কথা। যাও না, কাল সকালে একবার তার কাছে। বঙ্কু বলিলেন, আমার মতে একবার নেপাল বাবুকে দেখালেই ভালো হয়। অমন বিচক্ষণ হোমিওপ্যাথ আর দুটি নেই। মেজাজটা একটু তিরিক্ষে বটে, কিন্তু বুড়োর বিদ্যে অসাধারণ। ষষ্ঠীবাবু মুড়িসুড়ি দিয়া এক কোণে বসিয়াছিলেন। তার মাথায় বালাক্লাভা টুপি, গলায় দাড়ি এবং তার উপরে কমফোর্টার। বলিলেন, বাপ, এত শীতে অবেলায় কখনো ট্রাম চড়ে? শরীর অসাড় হলে আচার খেতেই হবে। নন্দর শরীর একটু গরম রাখা দরকার। নিধু বলিল, নন্দা, মোটা চাল ছাড়ো। সে এক বিরিঞ্চির আমলের ফরাস তাকিয়া, লক্কর পালকি গাড়ি আর পক্ষীরাজ ঘোড়া, এতে গায়ে গত্তি লাগবে কিসে? তোমার বয়ার অভাব হলো বাবা, একটু ফুর্তি করতে শেখো। সাব্যস্ত হইল কাল সকালে নন্দবাবু ডাক্তার তফাদারের বাড়ি যাইবেন। ডাক্তার তফাদার এমডি MRAS, গ্রে স্ট্রিটে থাকেন। প্রকাণ্ড বাড়ি, দুখানা মোটর, একটা ল্যান্ড, খুব পসার। রোগীরা ডাকিয়া সহজে পায় না। 1.5 ঘন্টা পাশের কামরায় অপেক্ষা করার পর নন্দবাবুর ডাক পড়িল। ডাক্তার সাহেবের ঘরে গিয়া দেখিলেন এখনো একটি রোগীর পরীক্ষা চলিতেছে। একজন স্থূলকায় মারোয়ারি নগ্নগাত্রে দাঁড়াইয়া আছে। ডাক্তার সিটা দিয়া তাহার ভুঁড়ির পরিধি মাপিয়া বলিলেন, বস, 1.25 इंच बढ़ गया। রোগী খুশি হইয়া বলিল, नब्ज तो देखिए। ডাক্তার রোগীর মণিবন্ধে নাড়ির উপর একটি মোটর কারের স্পার্কিং প্লাগ ঠেকাইয়া বলিলেন, बहुत मजे से चल रहा। রোগী বলিলেন, जबान तो देखिए। রোগী হাঁ করিল। ডাক্তার ঘরের অপর দিকে দাঁড়াইয়া অপেরা প্লাস দ্বারা তাহার জিভ দেখিয়া বলিলেন, थोड़ी सी कसर है, कल फिर आना। রোগী চলিয়া গেলে তফাদার নন্দর দিকে চাইয়া বলিলেন, वेल, নন্দ বলিলেন, আগে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কাল হঠাৎ ট্রাম থেকে কম্পাউন্ড ফ্র্যাকচার, হাড় ভেঙেছে। নন্দবাবু আনুপূর্বিক তার অবস্থার বর্ণনা করিলেন। বেদনা নাই, জ্বর হয় না, পেটের অসুখ, সর্দি, হাঁপানি নাই। ক্ষুধা কাল হইতে একটু কমিয়াছে। রাত্রে দুঃস্বপ্ন দেখিয়াছেন। মনে বড় আতঙ্ক। ডাক্তার তাহার বুক, পেট, পা, হাত, মাথা, নাড়ি পরীক্ষা করিয়া বলিলেন, জিভ দেখি। নন্দবাবু জিভ বাহির করিলেন। ডাক্তার ক্ষণকাল মুখ বাঁকাইয়া কলম ধরিলেন। প্রেসক্রিপশন লেখা শেষ হইলে নন্দর দিকে চাহিয়া বলিলেন, আপনি এখন জিভ টেনে নিতে পারেন। এই ওষুধ রোজ 3 বার খাবেন। নন্দ বলিল, কিরকম বুঝলেন? তফাদার, ভেরি ব্যাড। নন্দ সভয়ে বলিলেন, কি হয়েছে? তফাদার, আরো দিন কতক ওয়াচ না করলে ঠিক বলা যায় না, তবে সন্দেহ করছি সেরিব্রাল টিউমার উইথ স্ট্র্যাঙ্গুলেটেড গ্যাংগ্লিয়া। ট্রিফাইং করে মাথার খুলি ফুটো করে অস্ত্র করতে হবে, আর ঘাড় ছিঁড়ে নার্ভের জট ছাড়াতে হবে। শর্ট সার্কিট হয়ে গেছে। মাজবো তো? দমে যাবেন না, তাহলে সারাতে পারবো না। 7 দিন পরে ফের আসবেন।
মাই ফ্রেন্ড মেজর গোসাইয়ের সঙ্গে একটা কনসালটেশন ব্যবস্থা করা যাবে। ভাত ডাল বড় একটা খাবেন না, এগ ফ্লিপস, বোন ম্যারো স্যুপ, চিকেন স্টু এইসব। বিকেলে একটু বার্গেন্ডি খেতে পারেন। বরফ জল খুব খাবেন। হ্যাঁ, 32 টাকা। থ্যাংক ইউ। নন্দবাবু কম্পিত পদে প্রস্থান করিলেন। সন্ধেবেলা বঙ্কুবাবু বলিলেন, আরে তখনই আমি বারণ করেছিলুম ওর কাছে যেও না, একটা মেয়ের ওর পেটে হাত বুলিয়ে খায়। ফুলির ওপর তুরপুন চালাবেন? ষষ্ঠী বাবু। আমাদের পাড়ার তারিণী কবিরাজকে দেখালে হয় না? গুপি বাবু। না না, যদি বাস্তবিক নন্দর মাথার ভেতর ওলট পালট হয়ে গিয়ে থাকে তবে হাতুড়ে বদ্যির কম্ম নয়, হোমিওপ্যাথি ভালো। নিধু। আমার কথা তো শুনবে না বাবা। ডাক্তারি তোমার ধাতে না সয় তো একটু কোবরেজি করতে শেখো। দরওয়ানজি দিব্যি 1 লোটা বানিয়েছে, বলো তো একটু চেয়ে আনি। হোমিওপ্যাথি স্থির হইল। পরদিন খুব ভোরে নন্দবাবু নেপাল ডাক্তারের বাড়ি আসিলেন। রোগীর ভিড় এখনো আরম্ভ হয় নাই। অল্পক্ষণ পরে তার ডাক পড়িল। একটি প্রকাণ্ড ঘরের মেঝেতে ফরাস পাতা, চারিদিকে স্তূপাকারে বহি সাজানো। বহির দেওয়ালের মধ্যে গল্পবর্ণিত শেয়ালের মতো বৃদ্ধ নেপালবাবু বসিয়া আছেন। মুখে গড়গড়ার নল, ঘরটি ধোঁয়ায় ঝাপসা হইয়া গিয়াছে। নন্দবাবু নমস্কার করিয়া দাঁড়াইয়া রহিলেন। নেপাল ডাক্তার কটমট দৃষ্টিতে চাহিয়া বলিলেন, বসার জায়গা আছে? নন্দ বসিলেন। শ্বাস উঠেছে? আজ্ঞে। নেপাল। রোগীর শেষ অবস্থা না হলে তো আমায় ডাকা হয় না, তাই জিজ্ঞেস করছি। নন্দ সবিনয় জানাইলেন তিনিই রোগী। নেপাল। অ্যালোপাথ ডাকাত বেটারা ছেড়ে দিলে যে বড়, তোমার হয়েছে কি? নন্দবাবু তাহার ইতিবৃত্ত বর্ণনা করিলেন। তফাৎ কি বলেছে? নন্দ বললেন আমার মাথায় টিউমার আছে। নেপাল। তফাদারের মাথায় কি আছে জানো? গোবর। আর টুপির ভেতর শিং, জুতোর ভেতর খুর, পাতলুনের ভেতর ল্যাজ। খিদে হয়? 2 দিন থেকে একেবারে হয় না। ঘুম হয় না। মাথা ধরে? কাল সন্ধেবেলা ধরেছিল। বাঁ দিক? আগে হ্যাঁ। না ডান দিক? আগে হ্যাঁ। নেপাল ধমক দিয়া বলিলেন, ঠিক করে বলো। নন্দ। আগে ঠিক মধ্যিখানে। পেট কামড়ায়? নন্দ। সেদিন কামড়েছিল। নিধে কাবলি মটর ভাজা এনেছিল, তাই খেয়ে। পেট কামড়ায় না মোচড় দেয় তাই বলো। নন্দ বিব্রত হইয়া বলিলেন, হাঁচড় পাঁচড় করে। ডাক্তার কয়েকটি মোটা মোটা বহি দেখিলেন। তারপর অনেকক্ষণ চিন্তা করিয়া বলিলেন, হ্যাঁ, একটা ওষুধ দিচ্ছি, নিয়ে যাও। আগে শরীর থেকে অ্যালোপ্যাথিক বিষ তাড়াতে হবে। 5 বছর বয়সে আমায় খুনে বেটারা 2 গ্রেন কুইনিন দিয়েছিল। এখনো বিকেলবেলা মাথা টিপ টিপ করে। 7 দিন পরে ফের এসো, তখন আসল চিকিৎসা শুরু হবে। ব্যারামটা কি আন্দাজ করছেন? ডাক্তার ভ্রুকুটি করিয়া বলিলেন, তা জেনে তোমার 4টে হাত বেরোবে নাকি? যদি বলি তোমার পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে, কিছু বুঝবে? ভাত খাবে না, 2 বেলা রুটি, মাছ মাংস বারণ, শুধু মুগের ডালের জুস। স্নান বন্ধ, গরম জল একটু খেতে পারো, তামাক খাবে না। ধোয়া লাগলে ওষুধের গুণ নষ্ট হবে। ভাবছো আমার আলমারির ওষুধ নষ্ট হয়ে গেছে? সে ভয় নেই, আমার তামাকে সালফার 30 মেশানো থাকে। ফি কত তাও বলে দিতে হবে নাকি? দেখছো না দেয়ালে নোটিশ লটকানো রয়েছে 32 টাকা, আর ওষুধের দাম 4 টাকা। নন্দবাবু টাকা দিয়া বিদায় লইলেন। নিধু বলিল, কেন বাবা কাঁচা পড়া নষ্ট করছো? থাকলে 5 রাত বক্সে বসে থিয়েটার দেখা চলতো। ও নেপাল বুড়ো মস্ত গুগু, নন্দাকে ভালো মানুষ পেয়ে জেরা করে থ করে দিয়েছে। ওর তো আমার পাল্লায় বাঁচাদন। কত বড় হোমিও ফাঁক দেখে নিতুম। 1 চুমুকে তার আলমারি শুদ্ধ ওষুধ সাবড়ে না দিতে পারি তো আমার নাক কেটে নিও। গুপি।
আজ অফিসে শুনছিলুম কে একজন বড় হাকিম ফরাক্কাবাদ থেকে এখানে এসেছে, খুব নামডাক। রাজা মহারাজারা সব চিকিৎসা করাচ্ছে, একবার দেখালে হয় না? ষষ্ঠী। এই শীতে হাকিমি ওষুধ, ভাব শরবত খাইয়েই মারবে। তার চেয়ে তারিণী কবরেজ ভালো। অতঃপর কবিরাজি চিকিৎসায় সাব্যস্ত হইল। পরদিন সকালে নন্দবাবু তারিণী কবিরাজের বাড়ি উপস্থিত হইলেন। কবিরাজ মহাশয়ের বয়স 60, ক্ষীণ শরীর, দাড়িগোঁফ কামানো, তেল মাখিয়া 8 হাতি ধুতি পরিয়া একটি চেয়ারের উপর উবু হইয়া বসিয়া তামাক খাইতেছেন। এই অবস্থাতে ইনি প্রত্যহ রুগী দেখেন। ঘরে একটি তক্তপোষ, তাহার উপর তেল চিটে পাটি এবং কয়েকটি মলিন তাকিয়া। দেওয়ালের কোণে 2টি ঔষধের আলমারি। নন্দবাবু নমস্কার করিয়া তক্তপোষে বসিলে কবিরাজ জিজ্ঞাসা করিলেন, বাবুর কণ্ঠে আসা হচ্ছে? নন্দবাবু নিজের নাম ও ঠিকানা বলিলেন। তারিণী। রোগীর ব্যামোটা কি? নন্দবাবু জানাইলেন তিনিই রোগী এবং সমস্ত ইতিহাস বিবৃত করিলেন। তারিণী। মাথার খুলি ছেঁদা করে দিয়েছে নাকি? নন্দ। আগে না, নেপাল বাবু বললেন পাথুরি, তাই আর মাথায় অস্তর করাইনি। তারিণী। নেপাল? সে আবার কেডা? নন্দ। জানেন না, চোর বাগানের নেপাল চন্দ্র রায়, MBFTS, মস্ত হোমিওপ্যাথ। তারিণী। অ নেপলা, তাই কো, সেটা আবার ডাক্তার হলো কবে? বলি, পাড়ায় এমন বিচক্ষণ কবরেজ থাকতি ছেলে চক্রের কাছে যাও কেনে? নন্দ। আগে বন্ধু বান্ধবরা বললে ডাক্তারের মতটা আগে নেওয়া দরকার, যদি অস্ত্র চিকিৎসা করতে হয়। তারিণী। জন্তি বাবু রেছে না, খুলনের উকিল জন্তি বাবু। নন্দ ঘাড় নাড়িলেন। তারিণী। তার মামার হয় উস্তম্ভ, সিভিল সার্জন পা কাটলে 3 দিন অচৈতন্যী। জ্ঞান হলি পর কইলেন, আমার ঠ্যাং কই, ডাকো তারিণী সেন রে। দিলাম টুকে 1 দলা চ্যবনপ্রাশ। তারপর কি হলো কৌদি কি? নন্দ। আবার পা গজিয়েছে বুঝি? আরে অ ক্যাবলা, দেখ দেখ, বিড়েলে সবটা ছাগলদ্দ ঘ্রেত খেয়ে গেল। বলিতে বলিতে কবিরাজ মশাই পাশের ঘরে ছুটিলেন। একটু পরে ফিরিয়া আসিয়া যথাস্থানে বসিয়া বলিলেন, দেও নারীটা একবার দেখি। ও, যা ভাবছিলাম তাই। ভারী ব্যায়াম হয়েছিল কখনো? নন্দ। অনেকদিন আগে টাইফয়েড হয়েছিল। তারিণী। ঠিক ঠাউরেছি, 5 বছর আগে। নন্দ। প্রায় 7.5 বছর হলো। তারিণী। একই কথা, 5 দেড়া 7.5। পাতিককালে বমি হয়? নন্দ। আগে না। তারিণী। হয়, জানতে পারো না। নিদ্রা হয়? নন্দ। ভালো হয় না। তারিণী। হবেই না তো, উর্দু হয়েছে কি না, দাঁত কনকন করে? নন্দ। আগে না। তারিণী। করে, জানতে পারো না। যা হোক, তুমি চিন্তা করোনি বাবা, আরাম হয়ে যাবানে, আমি ওষুধ দিচ্ছি। কবিরাজ মহাশয় আলমারি হইতে একটি শিশি বাহির করিলেন এবং তাহার মধ্যস্থিত বড়ির উদ্দেশ্যে বলিলেন, লাপাস নে, থাম থাম, আমার সব জীবন্ত ওষুধ, ডাকলি ডাক শোনে। এই বড়ি সকাল সন্ধি একটা করে খাবা, আবার 3 দিন পর আসবা, বুঝেছো? নন্দ। আগে হ্যাঁ। তারিণী। ছাই বুঝেছো? অনুপাত দিতে হবে না। তেবা লেবুর রস আর মধুর সাথে মারি খাবা, ভাত খাবা না। ওল সিদ্ধ, কচু সিদ্ধ এইসব খাবা, নুন ছোবা না। মাগুর মাছের ঝোল একটু চিনি দিয়া রাঁধি খাতি পারো, গরম জল ঠান্ডা করি খাবা। নন্দ। ব্যারামটা কি? তারিণী। যারে কয় উদুরি, উর্ধ্বশ্লেষাও কইতে পারো। নন্দবাবু কবিরাজের দর্শনী ও ঔষধের মূল্য দিয়া বিমর্ষ চিত্তে বিদায় লইলেন। নিধু বলিল, কি দাদা,
বকরাজির স্বাদ মিটলো? গুপি, না, এসব বাজে চিকিৎসার কাজ নয়, কোথাও চেঞ্জে চলো। বঙ্কু, আমি বলি কি, নন্দ বেতার করে ঘরে পরিবার আনুক। এরকম দামড়া হয়ে বসে থাকা কিছু নয়। নন্দ চি চি স্বরে বলিলেন, আর পরিবার, কোন দিন আছি কোন দিন নেই, এই বয়সে একটা কচি বউ এনে মিথ্যে জঞ্জাল জোটানো। নিধু বলিল, নন্দা একটা মোটর কেন মাইরি, দুদিন হাওয়া খেলেই চাঙ্গা হয়ে উঠবে। 7 সিটার হাটসন, সেটের কোলে আমরা তো 5 জন আছি। ষষ্ঠী, তা যদি বললে তবে আমার মতে মোটর কারও যা, পরিবারও তা। ঘরে আনা সোজা, কিন্তু মেরামতি খরচ জোগাতে প্রাণান্ত। আজ টায়ার ফাটলো, কাল গিন্নির অম্বল শুল, পরশু ব্যাটারি খারাপ, তরশু ছেলেটার ঠান্ডা লেগে জ্বর। অমন কাজ করো না নন্দ, জেরবার হবে। এই শীতকাল কোথা দুদণ্ড লেপের মধ্যে ঘুমুবো মশাই, তা নয় সারাদিন সারা রাত প্যান প্যান ট্যাঁ ট্যাঁ। নিধু, ষষ্ঠী খুঁড়ো যেরকম হিসেবই লোক, একটা মোটা সোটা রোওয়ালা ভাল্লুকের মেয়ে বিয়ে করলে ভালো করতেন, লেপ কম্বলের খরচা বাঁচতো। গুপি, যাহা 52 তাহায় 53। কাল সকালে নন্দ একবার হাকিম সাহেবের কাছে যাও, তারপর যা হয় করা যাবে। নন্দবাবু অগত্যা রাজি হলেন। হাজি কুল মুলক বিন লোকমান নুরুল্লাহ গজন ফরুল্লাহ আল হাকিম ইউনানি লোয়ার চিতপুর রোডে বাসা লইয়াছেন। নন্দবাবু তেতলায় উঠিলে একটা লুঙ্গি পরা ফেজধারী লোক তাহাকে বলিলেন, অসেন বাবু মশাই, আমি হাকিম সাহেবের মীর মুন্সি। কি বেমারি বলেন, আমি লিখে হুজুরকে ইতালা ভিজিয়ে দিব। নন্দ, বেমারি কি সেটা জানতেই তো আশা বাপু। মুন্সি, तब भी कुछ तो बोलेन, ना तख्ती, बुखार, पिल्ली, चेचक, घेग, बवासीर, रात अंधी। নন্দ, ওসব কিছু বুঝলাম না বাপু, আমার প্রাণটা ধরপড় করছে। মুন্সি, सो ही बोलेन, दिल तड़पना। मोहर এনেছেন? নন্দ, মোহর? মুন্সি, হাকিম সাহেব চাঁদি ছোন না, নজরানা 2 মোহর। না তাকে আমি দিচ্ছি 45 টাকা, আর বট্টা 2 টাকা, আর রেশমি রুমাল 2 টাকা। দরবারে যে আগে হুজুরকে বন্দগি জনাব বলবেন, তারপর রুমালের উপর মোহর রেখে সামনে ধরবেন। মুন্সি নন্দবাবুকে তালিম দিয়া দরবারে লইয়া গেলে। একটি বৃহৎ ঘরে গালিচা পাতা, এক পার্শ্বে মসনদের ওপর তাকিয়া হেলান দিয়া হাকিম সাহেব ফর্সিতে ধূমপান করিতেছেন। বয়স 55, বাবরি চুল, গোঁফ খুব ছোট করিয়া ছাঁটা, আবক্ষ লম্বিত দাড়ির গোড়ার দিক সাদা, মধ্যে লাল, ডগায় নীল। পরিধান শাটিনের চুড়িদার ইজার, কিংখাপের জোব্বা, জরির তাজ। সম্মুখে ধূপদানে মুসাব্বার এবং রুমি মস্তগি জ্বলিতেছে। পাশে পিকদান, পানদান, আতরদান ইত্যাদি। 4-5 জন পারিষদ হাঁটু মুড়িয়া বসিয়া আছে এবং হাকিমের প্রতি কথায় কেরামত বলিতেছে। ঘরের কোণে একজন ঝাপড়া চুলো চাপ দেড়ে লোক সেতার লইয়া পিড়িং পিড়িং এবং বিকট অঙ্গভঙ্গি করিতেছে। নন্দবাবু অভিবাদন করিয়া মোহর নজর দিলেন। হাকিম ঈষৎ হাসিয়া আতরদান হইতে কিঞ্চিত তুলা লইয়া নন্দর কানে গুজিয়া দিলেন। মুন্সি বলিল, আপনি বাংলায় বাতচিত বলেন, আমি হুজুরকে সমঝিয়ে দিব। নন্দবাবুর ইতিবৃত্ত শেষ হইলে হাকিম ঋষভ কণ্ঠে বলিলেন, স্যার লাও। নন্দ শিহরিয়া উঠিলেন। মুন্সি আশ্বাস দিয়া বলিলেন, দৌড়বেন না মশাই, জনাবকে আপনার সির দেখলান। নন্দর মাথা টিপিয়া হাকিম বলিলেন, हड्डी पिलपिलाया गया। মুন্সি, শুনেছেন, মাথার হাড় বিলকুল নরম হয়ে গেছে। হাকিম 3 রঙা দাড়িতে আঙুল চাল্লাইয়া বলিলেন, सुरमा सुर्ख। একজন একটা লাল গুঁড়া নন্দর চোখের পল্লবে লাগাইয়া দিল। মুন্সি বুঝাইল। অখ ঠান্ডা ও থাকবে, নিদ হবে। হাকিম আবার বলিলেন, रोगन बुब्बर। মুন্সি হাঁকিল। ए जी बलबर,
अस्तूरा लाओ। নন্দবাবু हाँ हाँ, अरे तुम करो की? বলিতে বলিতে নাপিত চট করিয়া তাহার ব্রহ্মতালুর উপর 2 ইঞ্চি সমচতুষ্কোণ কামাইয়া দিল, আর একজন তাহার মাথার উপর একটা দুর্গন্ধ প্রলেপ লাগাইয়া দিল। মুন্সি বলিল, ঘাবড়ান কেন মশাই? এ হচ্ছে বব্বরি সিংহের মাথার ঘি, বহুত কিম্মত, মাথার হাড্ডি সখ্ত হবে। নন্দবাবু কিয়ৎক্ষণ হতভম্ব অবস্থায় রহিলেন, তারপর প্রকৃতিস্থ হইয়া বেগে ঘর হইতে পলায়ন করিলেন। মুন্সি পিছনে ছুটিতে ছুটিতে বলিল, আমার দস্তুরি। নন্দ 1 টাকা ফেলিয়া দিয়া 3 লাফে নিচে নামিয়া গাড়িতে উঠিয়া কোচমানকে বলিলেন, হাঁকাও। সন্ধ্যাকালে বন্ধুগণ আসিয়া দেখিলেন বৈঠকখানার দরজা বন্ধ। চাকর বলিল, বাবুর বড় অসুখ, দেখা হইবে না। সকলে বিষণ্ণ চিত্তে ফিরিয়া গেলেন। সমস্ত রাত বিছানায় ছটফট করিয়া ভোর 4টের সময় নন্দবাবু ভীষণ প্রতিজ্ঞা করিলেন যে আর বন্ধুগণের পরামর্শ শুনিবেন না, নিজের ব্যবস্থা নিজেই করিবেন। বেলা 8টার সময় নন্দ বাড়ি হতে বাহির হইলেন এবং বড় রাস্তায় ট্যাক্সি ধরিয়া বলিলেন, সিধা চলো। সংকল্প করিয়াছেন মিটারে 1 টাকা উঠিলেই ট্যাক্সি হইতে নামিয়া পড়িবেন এবং কাছাকাছি যে চিকিৎসক পান তাহারই মতে চলিবেন। তা সে অ্যালোপাথ, হোমিওপাথ, কবিরাজ, হাতুড়ে, অবধূত, মাত্রাজি বা চাঁদশির ডাক্তার যেই হোক। বউবাজারে নামিয়া একটি গলিতে ঢুকিতেই সাইনবোর্ডে নজর পড়িল ডাক্তার মিস বি মল্লিক। নন্দবাবু মিস শব্দটি লক্ষ্য করেন নাই, নতুবা হয়তো ইতস্তত করিতেন। একেবারে সোজা পর্দা ঠেলিয়া একটি ঘরের ভিতর প্রবেশ করিলেন। মিস বিপুলা মল্লিক তখন বাহিরে যাইবার জন্য প্রস্তুত হইয়া কাঁধের ওপর সেফটি পিন আঁটিতেছিলেন। নন্দকে দেখিয়া মৃদুস্বরে বলিলেন, কি চাই আপনার? নন্দবাবু প্রথমটা অপ্রস্তুত হইলেন, তারপর মরিয়া হইয়া ভাবিলেন, দূর হোক, না হয় লেডি ডাক্তারের পরামর্শই নেব। বলিলেন, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। মিস মল্লিক, পেন আরম্ভ হয়েছে? নন্দ, পেন তো কিছু টের পাচ্ছি না। মিস, ফার্স্ট কনফাইনমেন্ট? নন্দ, আগে। মিস, প্রথম পোয়াতি? নন্দ অপ্রতিভ হইয়া বলিলেন, আমি নিজের চিকিৎসার জন্যই এসেছি। মিস মল্লিক আশ্চর্য হইয়া বলিলেন, নিজের জন্য? ব্যাপার কি? সমস্ত ইতিহাস বর্ণনা শেষ হইলে মিস মল্লিক নন্দবাবুর স্বাস্থ্য সম্বন্ধে 2-4টি প্রশ্ন করিয়া কহিলেন, আপনার নামটি জিজ্ঞাসা করতে পারে কি? নন্দ, শ্রী নন্দদুলাল মিত্র। মিস, বাড়িতে কে আছেন? নন্দ জানালেন তিনি বহুদিন বিপত্নিক, বাড়িতে এক বৃদ্ধা পিসি ছাড়া আর কেউ নাই। মিস, কাজকর্ম কি করা হয়? নন্দ, তা কিছু করি না, পৈতৃক সম্পত্তি আছে। মিস, মোটর কার আছে? নন্দ, নেই, তবে কেনবার ইচ্ছা আছে। মিস মল্লিক আরো নানা প্রকার প্রশ্ন করিয়া কিছুক্ষণ ঠোঁটে হাত দিয়া চিন্তা করিলেন, তারপর ধীরে ধীরে বামে দক্ষিণে ঘাড় নাড়িলেন। নন্দ ব্যাকুল হইয়া বলিলেন, দোহাই আপনার, সত্যি করে বলুন আমার কি হয়েছে? টিউমার, না পাথুরি, না উদরি, না কালাজ্বর, না হাইড্রোফোবিয়া? মিস মল্লিক হাসিয়া বলিলেন, কেন আপনি ভাবছেন? ওসব কিছুই হয়নি, আপনার শুধু একজন অভিভাবক দরকার। নন্দ অধিকতর কাতর কণ্ঠে বলিলেন, তবে কি আমি পাগল হয়েছি? মিস মল্লিক মুখে রুমাল দিয়া খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন। ও ডিয়ার ডিয়ার, নো, পাগল হবেন কেন? আমি বলছিলাম আপনার যত্ন নেবার জন্য বাড়িতে উপযুক্ত লোক থাকা দরকার। নন্দ, কেন? পিসিমা তো আছেন। মিস মল্লিক পুনরায় হাসিয়া বলিল, দি আইডিয়া, মাসি পেশির কাজ নয়। যাক, আপাতত একটা ওষুধ দিচ্ছি, খেয়ে দেখবেন, বেশ মিষ্টি, এলাচের গন্ধ। 1 সপ্তাহ পরে আবার আসবেন। নন্দবাবু 7 দিন পরে পুনরায় মিস বিপুলা মল্লিকের কাছে গেলেন, তারপর 2 দিন পরে আবার গেলেন, তারপর প্রত্যহ।
তারপর একদিন নন্দবাবুর পিসিমাতাকে কাশীধামে রওনা করাইয়া দিয়া মস্ত বাজার করিলেন। এক ঝুড়ি গলদা চিংড়ি, এক ঝুড়ি মটন, তদানুযায়ী ঘি, ময়দা, দই, সন্দেশ ইত্যাদি। বন্ধুবর্গ খুব খাইলেন। নন্দবাবু জরিপার সূক্ষ্ম ধুতির ওপর সিল্কের পাঞ্জাবি পরিয়া সলজ্জ সস্মিত মুখে সকলকে আপ্যায়িত করিলেন। মিসেস বিপুলা মিত্র এখন আর স্বামীভিন্ন অপর রোগীর চিকিৎসা করেন না। তবে নন্দবাবু ভালোই আছেন। মোটর কার কেনা হইয়াছে। দুঃখের বিষয় সান্ধু আড্ডাটি ভাঙিয়া গিয়াছে। শেষ করলাম আজকের গল্প চিকিৎসা সংকট। কেমন লাগলো জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী শুক্রবার 2রা মে ঠিক দুপুর 3টের সময়। ভালো থাকবেন। নমস্কার।